জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন কর্তৃক আয়োজিত স্মৃতিবিজড়িত এই শহীদ মিনার প্রাঙ্গণ অনুষ্ঠিত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং যারা বেঁচে আছেন পঙ্গুত্ব বরণ করেন তাদের প্রতি সহমর্মিতা, এদের পরিবার পরিজনের প্রতি আমাদের একটা প্রতিশ্রুতি থাকা দরকার, যেন আমরা যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, তাদের পরিবারগুলির প্রতি আমরা যত্নবান থাকি। তাদের আত্মত্যাগ, এই আত্মত্যাগে আমরা যথাযথ যেন মূল্য দিই। আমরা যেন তাদের নামকে বিক্রি করে নিজেদেরকে সমৃদ্ধ করার চেষ্টা না করি। যার যেটা প্রাপ্য তাকে যেন সেটা দিতে আমাদের মধ্যে কোনো কৃপণতা না থাকে। হতে পারে রাজনৈতিক মত পার্থক্য, কিন্তু তাদের রক্তের বিনিময়ে দেশটা ফেসিবাদ মুক্ত। কিন্তু এটা আমরা বিজয়ের আনন্দের এখনো সময় আসেনি, কারণ লড়াইটা 17 বছরের গণতন্ত্রের লড়াই। শেষ প্রান্তে এসে যোগ হয়েছে পরিকল্পিতভাবে মেধাশূন্য করার জন্য দেশকে, রাষ্ট্রকে। কোঠা পদ্ধতির বিরুদ্ধে মেধাবী ছাত্ররা কোঠা নয় মেধা এই স্লোগান থেকে রাজপথে নামে। আমার বলতে দ্বিধা নাই যে যারা রাজপথে সেদিন নামছে তাদের মধ্যে তাদের শ্রেণী স্বার্থ, অর্থাৎ মেধাবী ছাত্রদের যে শ্রেণী স্বার্থ, সেই স্বার্থের সাথে ফেসিবাদের যে দল করতো, ছাত্র সংগঠন করতো, তারাও যে যোগ দেয় নাই তাও না। হয়তোবা পরবর্তী পর্যায়ে তারা পৃষ্ঠান দিতে পারে দলের সিদ্ধান্তের দ্বারা। প্রাথমিক পর্যায়ে অর্থাৎ ছাত্রদের সকলের স্বার্থকে বিবেচনা করে সেই সময় তারা নামছে। তাদের নেতারা না নামতে পারে, তাদের অনুসারীরাও ছিল। এটা আমি যদি বলি এটা ইতিহাস বিকৃত হবে না, অথবা তাদেরকে আমি স্বীকৃতি দিলাম সেটাও হবে না। যারা আজকে একটি নতুন রাজনৈতিক দল করছে, ওখানে দুই একজন ছাত্র দলের, ছাত্রলীগের পদধারী ব্যক্তি আছে, সেটা আপনারা সবাই জানেন। এখন যদিও তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাদর গায়ে দিয়ে তাদের পূর্ব পরিচয়টাকে আড়াল করতে চায়, তারপরে বলবো তারা যাই করুক, তারা যে এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষ লড়াই, ভাবনায়, চিন্তায় এবং আকাঙ্ক্ষা এবং যারা সামনের সারি, তাদেরকে আমরা একভাবে সম্মান করি। কারণ যে কোনো আন্দোলনের দাবি প্রত্যক্ষভাবে যারা করে, সেই আন্দোলনের প্রতি যদি সাধারণ মানুষের মানসিক সমর্থন না থাকে, সে আন্দোলন শক্তি লাভ করতে পারে না। আমার যতটুকু মনে পড়ে 10ই জানুয়ারি, 10ই জুলাই বুধবার, তারা প্রথম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে শাহবাগের দিকে মিছিল নিয়ে বের হয়। প্রথম দিন তেমন কোনো বাধার সম্মুখীন হয় নাই।
দ্বিতীয় দিন ছিল বৃহস্পতিবার। আমার মনে হলো যে ছাত্রদের এই যে যৌক্তিক আন্দোলন, বিএনপির মতো একটি দায়িত্বশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলে এর সাথে একটা সম্পৃক্ততা বা একটা যোগাযোগের প্রয়োজন আছে। আমি বিকাল 3টার দিকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে একটি দীর্ঘ মেসেজ পাঠালে আধা ঘন্টার মধ্যেই তিনি আমাকে টেলিফোন ব্যাক করে বলল যে এই বিষয়ে কি করা যায়। আমি বললাম সবার সাথে আলাপ, বলে আলাপটা আলাদা আলাদা করা না ঠিক হবে না, বরং আমি স্থায়ী কমিটির সভাটা ডাকি। ঠিক 6টা বাজে, অর্থাৎ 1 ঘন্টার ব্যবধানে সবাইকে ডাকলো। এই জন্য সুবিধা হলো যে ঝুম মিটিং, রাস্তার যানজট, দূরত্ব কোনো প্রয়োজন থাকলো না, টেলিফোনে অথবা আপনার কম্পিউটারের মধ্য দিয়ে কিন্তু যোগ দিতে পারলাম আমরা সবাই। এবং আমাদের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনাটা সবাই আমরা ব্যক্ত করলাম। চূড়ান্ত পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিলাম তাদের এই যৌক্তিক দাবিতে একটি গণতান্ত্রিক দায়িত্বশীল দল হিসেবে আমরা প্রথম নৈতিক সমর্থন দেব। এই নৈতিক সমর্থনটা জ্ঞাপন করার পর দেখা গেল যেটা এখানে কিন্তু এই অভ্যুত্থানকে আগুনের মতো যে জ্বলে উঠল তাপটা, এখানে কিন্তু হাসিনার অবদান আছে। কেন অবদান আছে? তারাই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলছিল ওদের রাজাকারের বাচ্চা। ঠিক স্লোগান আসলো, তুই কে আমি কে, রাজাকার রাজাকার, বলছে কে স্বৈরাচার স্বৈরাচার। তারপরে একটু ভিডালেনকে যে নামে পরিচিত সেটা একটা পশুর নাম, পোকা পাখির নাম, কাক, কাওয়া কাক। তার ছাত্রলীগই যথেষ্ট। কেন রাজাকার শব্দটা উচ্চারিত হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র অঙ্গন নাপাক হয়ে গেছে, তাই না? আরে বাবা, কেন বলছো? ওরা রাজাকারের বাচ্চা তো দূরের কথা, ওদের মা বাবার বিয়েও তো 71 সালে হয়। ওরা রাজাকারের বাচ্চা হয়, ওদের মা বাবার বিয়েও কিন্তু 71 সালে হয় নাই। আর যেটা সেই আক্রমণ, তারপরে কি হলো? আমি জানি তাদের সংখ্যায় কম ছিল, এই সংখ্যাটা বৃদ্ধি পাইল। আমাদের ছাত্র দলের ছেলেরা বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে চাইছে, বারবারই তারা রক্তাক্ত হয়ে ফিরে গেছে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র দলের ছেলেরা স্থায়ীভাবে থাকতে পারত না, অনেকে তার ক্লাস যেতে পারত না। তখন আমাদের সিদ্ধান্ত হলো, এবং এই দায়িত্বটাকে একজুট করার দায়িত্ব নিলেন আমাদের একজন চেয়ারম্যান। তাই তিনি সকল অঙ্গ সংগঠনকে বলল, ছাত্র বহিষ্ঠ যারা আছে সবাই ছদ্মবেশে ওদের মিছিলে ঢুকে দাও। নো জিয়াউর রহমান, তারেক রহমান, খালেদা জিয়া, নো বিএনপি, নো ছাত্রদল, নো জাসাস, নো কিছু। মানে 1-2 দিনের মধ্যে সবাইকে সংগঠিত করলো। এখন মিছিলের পরে বলে গেল 5 জনকে আটক করলো, যারা নাকি এখন নেতৃত্ব দিচ্ছে। ডিবি অফিসে আটক করলো। অনিচ্ছাকৃত জোরপূর্বক হোক, মৃত্যুর ভয় দেখেই হোক, তাদেরকে দিয়ে একটি চিরকুট পাঠ করানো হলো। তার কারণ 3 তারিখের হাইকোর্টের রায়ের পরে কোটা বিলুপ্ত হয়েছে। সেইটাকে কেন্দ্র করে আন্দোলন থেকে তারা বিরত থাকার দায়। কিন্তু যেই ছেলেটাকে যে বলানো হয়েছে প্রথম বাইর থেকে, ওরা আটক, ওদের কথা মানি না। আন্দোলন চলছে, চলবে। এখন আমাদের 8 দফা নাই, এখন থেকে 1 দফা। সরকার কত মাত্র 2 দিন, 24 ঘন্টা আমরা কাম করছি। সুতরাং
এই যে দায়িত্বশীল পদে থেকে দায়িত্বহীনের মতো আচরণ করলে কি হয়, সেটা শেখ হাসিনা জীবন বুঝতে পারছি। পরশু দিন আমি একটা হঠাৎ করে দেখলাম আমার হোয়াটসঅ্যাপের মধ্যে একটা লিঙ্ক, ইউটিউবে টিপ দিলাম, তিনি বক্তৃতা করতেছেন। বিএনপি নেতা গয়েশ্বর বাবু, বিপ্লবী নেতা, আপনি কোথায়? আপনি বলেছিলেন হাসিনা টিকবো না, আমরা তো আছি। যাক, উত্তর জনগণ দিচ্ছেন, ছাত্ররা দিচ্ছেন, নিশ্চয়ই আমরা তারা করি, আমরা আজীবন তারা করি। এই শহীদ মিনারটা যাদেরকে কেন্দ্র করে ভাষা আন্দোলনে, তাদেরকে কি আমরা চিনি? তাদেরকে আমরা চিনতাম? তখন আমার বয়স বোধ হয় কত, 5 বছর। আমি মায়ের মন খারাপ, মাকে ঢাকাতে বললাম, মা মনটা খারাপ হয়। বললো দেশের অবস্থা ভালো না। কি হয়েছে? ঢাকায় গুলি করে পুলিশ 7 মাস। তা আমি চিৎকার দিয়ে মায়ের করে উঠেছিলাম, আমি কার কাছে স্কুলে যাবো না, আমাকে মেয়ে বলে না, তোকে মারবে না। পরবর্তী পর্যায়ে বুঝলাম ওটাই ছিল ভাবনার ভাষা আন্দোলন নাকি, যারা ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এই মাতৃভূমিকে গণতান্ত্রিক চেতনা বোধের দিকে ধাবিত করছে, তাদের স্মৃতি এখানে পবিত্র। ধর্ম নির্বিশেষে একটি জায়গা যেখানে আমরা বসবাস আছি। সুতরাং শহীদটা কোনো দলের হয় না, শহীদটা সবসময় জনগণের জাতি। যারা দাবি করে এনসিপি সাইদের দল, একটা মেয়ে প্রশ্ন করলো, সাইদকে করার আগে বলছিল আমার দলের নাম এনসিপি। সুতরাং সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা, সে ভাবনায় এখন যাই থাকে, সে আমার কাছে সম্মানের পাত্র। জুলাই আগস্টে যারা জীবন দিয়েছেন, লড়াই করেছেন, তাদের জাতি ধর্ম নির্বিশেষে আমরা একইভাবে এই শহীদ মিনার থেকে প্রতিশ্রুতি দিলাম, আমরা তাদেরকে সম্মান করব। কিন্তু সম্মানটা অর্জন করা যত সহজ, রক্ষা করা যত কঠিন। এখন যুদ্ধ করে 9 মাস দেশ স্বাধীন করছে, কিন্তু 1 বছরও কিন্তু স্বাধীনতা থাকতে পারেনি। 9 বছর রাজ্যে স্বৈরাচার ফাটাইতে, 16 বছর লাগলো ফেসিবাদ ফাটাইতে। সে কারণে বলছি যে স্বাধীনতা অর্জন 9 মাসে, ভুগছি 52 বছর ধরে। অর্থাৎ যে স্বাধীন বাংলাদেশ, তার যে রূপ, সেটা আমাদের কাছে দৃশ্যমান না, তাই না? তো সুতরাং আজকে যারা নতুন করে ইতিহাস সৃষ্টি করছে, ইতিহাসের ধারাবাহিকতায় 52-এর ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ নাকি, 7ই নভেম্বরের বিপ্লব, স্বৈরাচার বিরোধী আন্দোলন, স্বৈরাচারের পতন, তারই ধারাবাহিকতা কি জুলাই আগস্ট। মৌলিকটা কি? 71-এর স্বাধীনতা যুদ্ধ। সেই শিশু যে বাংলাদেশটা ভূমিষ্ঠ হচ্ছে মাতৃগর্ভ থেকে, দুর্বল হতে পারে, রোগাক্রান্ত হতে পারে, মা বাবার দায়িত্ব শিশুকে পরিচর্যার মধ্যে থেকে সুস্থ করা। আমরা যেই লক্ষ্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, আমরা সেই বাংলাদেশ পাই নাই। সেই কিন্তু বাংলাদেশের জন্মটা তো মিথ্যা না, কিন্তু জাতিগতভাবে আমরা ব্যর্থ হয়েছি সেই বাংলাদেশটাকে সৃষ্টি করতে। এটা আমাদের ব্যর্থতা। তো সুতরাং দেশ নতুন করে স্বাধীন হয় নাই। একটা দেশ বারবার স্বাধীন হয় না, যেমন একটা সন্তান বারবার জন্ম নেয় না। একটা মুক্তিযোদ্ধা
প্রতি আন্দোলনে তৈরি হয় না, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটাই হয়েছে। তারা তাদের জায়গায় আছে। সরকার পরিবর্তনের আন্দোলন আর মুক্তিযুদ্ধের সাথে তুলনা করাটা আমার মনে হয় যাদের রক্তের বিনিময়ে দেশ, তাদেরকে অপমান করা, অসম্মান করা। কিন্তু আজকে যে বিরক্ত গাথা স্বৈরাচার বিরোধী ঈশ্বরের মতো, এই বিরক্তের তো মূল্য আছে তাদের কাছে, যাকে তো সেই মূল্যটা দেয়, দিতে চায়। এখন এই বিরক্তটা যদি আপনারা নিতে ব্যর্থ হন, তার দায় কিন্তু ভবিষ্যতে আপনাদেরকে গ্রহণ করতে হবে। আমি 1962 সালের শিক্ষা আন্দোলন থেকে আবার রাজনীতির হাতে করি, মুক্তিযুদ্ধ সরাসরি করলাম। কিন্তু 1991 সালে সম্ভবত সেপ্টেম্বর বা অক্টোবর মাসে আমি মন্ত্রিসভায় শপথ গ্রহণ করলাম, তার আগে কখনো সচিবালয়ে যাই। আজকে যারা নব্য মুক্তিযোদ্ধা, যাদেরকে আমরা মাথার তাজ রাখতে চাই, তাদের কি কাজ ঘন ঘন সচিবালয়ে? একজন খ্যাতনামা ব্যক্তি, নোবেল পুরস্কার প্রাপ্ত, তাকে তো অজ্ঞানী বলা যাবে না, একটা জ্ঞানী ব্যক্তি। তার উপদেষ্টা মন্ডলীতে যাদেরকে নিচ্ছে, আমি মনে করি তারাও হয়তো যুক্ত, কিন্তু প্রত্যেকটা উপদেষ্টার সাথে 3 জন করে ছাত্র নেতা রাখতেও ভালো কেন? কোন আইনের বলে, কোন নিয়মের বলে, কোন নিয়মের বলে? সুতরাং অর্জন যদি দেশের জন্য করে থাকেন, আন্দোলন যদি দেশের জন্য করে থাকেন, বাংলাদেশের জনগণের গণতন্ত্রের মুক্তির জন্য যদি ফ্যাসিবাদকে পরাজিত করে থাকেন, তাহলে জনগণকে গণতান্ত্রিক অধিকার পাওয়ার সুযোগের লড়াইতে থাকবে। আমরা সবাই মিলে এই আন্দোলন করেছি, আমরা সবাই মিলে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র করি। গণতান্ত্রিক রাষ্ট্র করতে পারলেই আমাদের সকলের জবাব কিন্তু আমরা পেয়ে যাব। গণতন্ত্রের অভাব এই কারণে আজকে মানবতা বিরোধী, বৈষম্য বিরোধী, দুর্বলের উপরে সবলের অত্যাচার, আদালতের রায় সঠিকভাবে আসে না, সবার হাতে করা। এখন যেই পুলিশ আমাদের হাতে করা দিচ্ছে জেল থানায় বা জেলে নিচ্ছে, তারা এখন হাতে করা সামনে না, পিছনে হাতে করা দিয়ে আসছে। এই ইতিহাস থেকে কিন্তু আমাদের ভবিষ্যৎ ইতিহাসে শিক্ষা দিতে হবে। আমি একটা কথা বলবো, ব্যক্তিগত আত্মপ্রচারের জন্য না। আমার একমাত্র পুত্রের ঘরে একটি মেয়ে, ওর নাম হলো অগ্নিদা। ও গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনালের পড়ে। নিপুণ অপারেশন অবস্থায় যখন তার অপারেশন স্টিচ কাটা নেয়, তখন তাকে গ্রেপ্তার করে। তার সাথে সে যায়, হারুনের মুখামুখি হয়। হারুন তাকে অনেক সুন্দর সুন্দর কথা বলার পরে বলল যে, আমি আজ থেকে ভগবানের কাছে হাত তুলে একটা জিনিস চাইব, আপনার মতো হারুনের অভিজ্ঞতা যেন আমার জীবনে না হয়। রামপুরাতে মানুষ মরছে, টেলিভিশন সেন্টারে। রামপুরা থেকে রায়ের বাজাতে রামপুরা যাইতে কতক্ষণ লাগে? আমার মায়ের সেলাই কাটা হয় নাই। এখন তাকে ধরে আনছেন, রামপুরাতে আগুন দিয়েছে। মিস্টার হারুন, আই উইল সি। হাসিনা থাকলো না থাকলো, চলে আসছে। সে গ্রিন হেরাল্ড স্কুলের ক্যাপ্টেন, মাত্র ক্লাস 10-এর ছাত্র। টোটাল স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আন্দোলন নাই না, গণভবন বন্ধ করেছে। গণভবনে যাওয়ার পরে পরবর্তী পর্যায়ে আমি জানলাম, মেয়ের জীবন রক্ষার্থে আমার ছেলে কিছু। আমি বললাম, কি নিয়ে আসলা গণভবন থেকে? অনেকে তো অনেক কিছু নিয়ে আসে। কে এসে নিচ্ছে, কেউ খাট নিচ্ছে, কেউ টাকা নিচ্ছে, কেউ পয়সা নিচ্ছে, কেউ আলমিরা নিচ্ছে। আমি তার চেয়ে অনেক মূল্যবান জিনিস আনছি। আমি বুঝতে পারলাম, তোমাকে পরে
তারপরে তিনি বললেন আমাকে যে আমি সব ছবি তুলে ভিডিও করে নিয়ে আসছি। কেন? এমন দিনটি যদি তোমাদের হয় কেমন হবে সেটা বোঝানোর জন্য। অর্থাৎ এই যে শেখ হাসিনা যে সাম্রাজ্য, তার যে চরিত্র, তার ফ্যাসিস্টবাদ এবং তার কর্তৃত্বে আজকে শেখ হাসিনার যে দশা গণভবনের হলো, তার রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট হলো। আমি প্রত্যেকটা বিল্ডিং করে নিয়ে আসলাম, ভবিষ্যতে যদি তোমাদেরকে জনগণ দায়িত্ব দেয় এই দিনটি যেন আমাদের না দেখতে হয়। অর্জন করা, অর্জন রক্ষা করা, এই দায়িত্বটা কিন্তু ভোক্তা সবার দায়িত্ব। আমি বলবো একটি গণতন্ত্রবিহীন রাষ্ট্রে যে কোনো অগণতান্ত্রিক কৌশল মাথা ছাড়া। সুতরাং বৈষম্য বিরোধী আন্দোলনে যখন আমরা বৈষম্য করি নাই, বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয়ের মালা যারা গলায় করলেন, তারা এমন কাজ করেন না যে আমরা নিজেরই বৈষম্য সৃষ্টি করছি। ইতিমধ্যেই কিন্তু আপনাদের কর্মকাণ্ড সমাজে নতুন করে বৈষম্য সৃষ্টি করছে। সুতরাং বৈষম্যের মানেটা কিন্তু অনেক বিস্তৃত, এটা কিন্তু অনেক গভীর। সে কারণেই কথা বলতে একটু ভয় পাই। এত রক্তের বিনিময়ে, এত জীবনের বিনিময়ে আমরা একটু আশার আলো দেখছি একটি সুন্দর নির্বাচন। আর আমরা আজকে যারা এই যে নানা জনে নানা কথা বলে, সেটা যদি অনাকাঙ্ক্ষিত ভাবে ব্যর্থ হয়, এর চেয়ে তো দুঃখী আর কিছু থাকবে। সে কারণে আগে করেই বলছি যে আমাদের এই আন্দোলন যদি ব্যর্থ হয়, তাহলে শরীরটা কষ্ট পাবে, তাদের আত্মা কষ্ট। তাদের দিকে তাকে আমাদের দেশের স্বার্থ বিবেচনা করে আমি জিয়াউর রহমানের মতো একটি কথাই বলতে চাই, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দল। সুতরাং দেশটাকে যদি বড় করতে চাই, গণতন্ত্র যদি আনতে চাই, আমরা যেন নিজেদেরকে একটা কিছু বলবে এই কথা না হয়। যিনি হনু তাকে সবাই সমান হবে, তাকে কলার উঁচু করে বলতে হবে না জানো স্বামীকে বৈষম্য বিরোধী নেতা। যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছে তাদের 95% ছাত্র, যার যার লেখাপড়ায় ব্যস্ত। এই কয়জনের মধ্যে সীমাবদ্ধ না। আগে না ডাক দিতে ছেলে বেঁধে আইছে না, পয়সা লাগে না। এই শহীদ মিনারে মিটিং করতে নাকি 4 কোটি টাকা বাইরে হচ্ছে, তাও খুব তার মানে ভাড়া করে আনতে হয়। চিন্তা চেতনার মাপকাঠিতে যদি যখন ক্ষত দেখা দেয়, তখন লোক ভাড়া করে আনতে। চিন্তা চেতনা যদি একাকার হয়, তখন উৎসুক জনতাকে ডেকে আনতে হয় না। তারা ঠিক মশা মাছিরা যেমন আগুন দেখলে ঝোঁকে পুড়ে মরবে, খেয়াল করে না। ঠিক 5 তারিখ তাই হয়েছিল। মানুষ মৃত্যু চিন্তা করে নাই, ঝাঁকে ঝাঁকে নেমে গেছে ঢল ঢল ঢল। সেই ঘরেই হয়েছে সফলতা। সে কারণে রাজনীতিতে দায়িত্বশীলতার প্রয়োজন। আর বিএনপি তো ক্ষমতায় যায়নি, গেছে নাকি প্রায় দল। বিএনপি কোথায় এত লাগছে তো। এখন আমার মনে হয় বিএনপি ক্ষমতায় যাবে। সেই কারণে যাতে না যেতে পারে তার জন্য তারা সুতরাং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন আমি আশা পোষণ করি, প্রত্যাশা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা এই পর্যন্ত যতটুকু কথা দিচ্ছেন, এই কথাগুলো যদি সঠিকভাবে পালন করেন, তিনি একটি সুষ্ঠু নির্বাচন করতে কেউ করলে
কেউ বাধা দিয়ে আটকে রাখতে পারে জনগণকে। আর যারা যারা বিএনপি ক্ষমতায় যাওয়াটাকে পছন্দ করতেছেন না, আমি বলবো কালকেই শহীদ মিনারে এসে শপথ গ্রহণ করেন যারা যারা আছেন। যারা শহীদ মিনারে আসতে পারতে চান না, তারা ইসলাম গ্রহণ করবেন। আর এখানে যারা নামের স্মৃতি, তারা সবাই ইসলাম, সবাই মুসলিম, হিন্দুর নাম নেই। তাই তাদেরকে বলবো আপনারা কেউ উপযোগ করেন, করে 300 আসনে 300 প্রার্থী দেন। বিএনপি এককভাবে 300 আসনে প্রার্থী দেবে, লড়াইটা হয়ে যায়। ফলাফলের পরে আপনারা বলে নিয়েন কয়েক ভোট পাইলেন, জমা দরকার রাখতে পাবেন কিনা, এখন দেখতে পাবেন। সুতরাং বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি, বিএনপি গণতন্ত্র উদ্ধার করার জন্য পাগল হয়েছে। আমাদের এই নতুন প্রজন্মের নেতা বিএনপি কে, তিনি কি বলছেন? আমাকে ভোট দেওয়ার দরকার নাই, কিন্তু আমি আপনার ভোটাধিকারের জন্য আন্দোলন করছি, আমার হাতকে শক্তিশালী করে। এর কি জবাব দেবেন নাকি? সুতরাং জনগণই সকল ক্ষমতা দিত। জনগণের উপর আস্থা বিশ্বাস রাখেন না যে জনগণ আপনাকে সন্তুষ্ট হয়ে কতটুকু দেয়। আর জনগণ যখন দিবে তখন আপনারা তার নীতিপাড়ায় যদি মাপবে আমি কারে ভোট দিচ্ছি, সে পারবে কিনা, সেটা তারও কিন্তু একটা ব্যাপার আছে। সে কারণেই আজকে আমি আবার বলছি, বিতর্ক সৃষ্টি করতে চাই না। সকলের ঐক্যপক্ষ প্রচেষ্টার মধ্য দিয়ে, আমাদের জানা অজানা অনেক ঘটনার মধ্য দিয়ে 17 বছর যে লড়াই, আর লড়াই শেষ প্রান্তে যারা জীবন দান করলেন, যারা পঙ্গুত্ব করলেন, তাদের সন্তানের জল, চোখের জল, তাদের মা বাবার চোখের জল দিয়া লেখা এই গণঅভ্যুত্থানের গর্বের বিষয়টা। সে কারণেই আমি আবার বলবো, যারা জীবন দিচ্ছে তাদেরকে হারিয়ে দেন না। তারা হারলে আপনারাও হারবেন। মরবেন কিন্তু শহীদ হবেন না, মরতে পারবেন কিন্তু শহীদ হইতে পারবেন না। এরা কিন্তু সব শহীদের কথা। যশোরের আয়োজনের জন্য ধন্যবাদ। যশোর একটা সাংস্কৃতিক, সামাজিক সংস্কৃতি নাকি? আমি জানি কিছুক্ষণ পরে ভালো ভালো গান শুনে যাবে। সংস্কৃতি কিন্তু গানের মধ্যে সীমাবদ্ধ না, সংস্কৃতি কিন্তু কবিতা আবৃত্তির মধ্যে সীমাবদ্ধ না। সংস্কৃতি মানে কিন্তু সিনেমা বা নাটকের অভিনয় দোলাম এখানে সীমাবদ্ধ না। সংস্কৃতি একটা বিস্তৃত বিষয়। একটি জাতি আরেকটা জাতির থেকে আলাদা কি দিয়ে? তার সংস্কৃতি। অর্থাৎ একটা জাতির প্রতিবিম্ব, একটা আয়না। আপনি যেমন আয়নার সামনে দাঁড়ালে তেমনই দেখবেন। ঠিক একটা জাতি কেমন আয়নার দিকে তাকালে বোঝা যাবে এমন। সে কারণেই এটা অনেক কিছুর ব্যাপার আছে, এগুলো আপনারা বুঝতে চেষ্টা করেন। অন্যান্য দলের সাথে পাল্লা দিয়ে আপনাদের যে সক্রিয়তা, যে সংস্কৃতির সাধনা, এই বাংলার হাজারো বর্ষের লালিত সংস্কৃতিকে অনুধাবন করে। রাজনীতি ছাড়া দল ক্ষমতায় যাওয়া যায় না, আবার রাজনীতি ছাড়া ক্ষমতায় থাকা যায় না। যে হাসিনা শেষ করে, শেখ মুজিব 15ই আগস্ট, মানে রাজনীতি ছাড়া। ঠিক সাংস্কৃতিক ব্যক্তি রাজনীতিও কখনো পরিপূর্ণতা লাভ করে না। এই দুইটার যোগ বিয়োগ করেন যারাই তার সাথে জড়িত, যারা এই সংগঠনের নেতৃত্ব পদে বড় হতে পারে, লাভ হয়, মাথায় মগজে থাকতে হয়। সেটার মধ্য দিয়ে যদি জাতিকে কোনো উপকার না করতে পারেন, পদের কারণে হয়তো আপনি 2-4 জনের সালাম পাবেন, সালাম পাবেন, সবাই মনে রাখবে না। এই ভাবনাটা মাথায় রাখা ভালো।
এবং আমি বলছি না যে শিক্ষিত লোক, আমাদের দেশের দুটি ব্যক্তি, আমাদের সারা বিশ্বের নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর, উনি কিন্তু স্কুল পার করেন। আরেকজন বিদ্যুৎ কাজী নজরুল ইসলাম, উনি পাঠশালা অতিক্রম করেন নাই, সার্টিফিকেটের অভাবে ওনারা মূল করেন। কিন্তু ওনাদের ভাবনা, ওনাদের লেখা, ওনাদের প্রবন্ধ, ওনাদের কবিতা, ওনাদের গানের উপর এক একজন এক একটা করে পিএইচডি করে আগাম। সুতরাং সাংস্কৃতিক চর্চাটার জন্য মন লাগে, চিন্তা শক্তি থাকে। চারিদিকে তাকাইলে আমার সংস্কৃতির সবকিছু ফুটে উঠছে, এটাকে একসঙ্গে কম্পোজ করলেই আমার টোটাল সংস্কৃতিটা বুঝতে কষ্ট হয় না। আমার উজ্জ্বল ভাই আছে, মানে কম্পোজ বললাম যে অনেক কিছু নিয়েই ওনারা একটা যখন ছবি বানায় সব দিক চিন্তা করে করে, এবং সেখানে বাংলা ছবিটা বাংলার মানুষ, বাংলাদেশের মানুষের জীবনের কোনো প্রতিফলন, চিন্তা বা জীবন যাত্রার প্রতিফলন না করতে হলে সব খায়, ঠিক না? তাই না? ৬০ দশকে উত্তম সুচিত্রা সাজাগানো বাংলা ছবিতে, তখনও আমাদের দেশের ছবি হয়েছে তাদের সাথে পাল্লা দেওয়া। সেই ছবি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাগৃহে কখনো ফ্লপ খায় নাই। এখন ভারতীয় ছবি আমদানি নিষিদ্ধ করতে পারবেন, তাতে তো আপনার প্রতিবার যে বিকাশ ঘটে যে পারছেন সেটা প্রমাণ হয় না। এখন পশ্চিম বাংলা আমাদের বাংলাদেশের ছবি একই পর্যায়ে চলে গেছে, আর উত্তম সুচিত্রা, গৌরী প্রসন্ন মজুমদারদের নাম নাই, নাই নাই সেরকম। সুতরাং আমাদের যাত্রাটা যা শুরু হয়েছিল সেই যাত্রাটার মধ্যে ছেদ করছে, অর্থাৎ তারা এত উন্নত মানের প্রযুক্তি নিয়ে শুরু করে না, কিন্তু তাদের চিন্তা এবং সাধনা দিয়ে, একটা চরিত্রের সাধনা দিয়ে তারা এই চলচ্চিত্রটাকে তখন কিন্তু একটা ঊর্ধ্বমুখী করছে। কিন্তু আপনারা ভালো জানেন শিল্পীরা সেটা কোথায় আসছে, কোথায় আসছে। সব গান মনে থাকে না কেন, যে গান জীবনকে স্পর্শ করে না, জীবনের কথা বলে না, হাসি কান্না দুঃখ যে গানের মধ্যে ফুটে ওঠে না, সেই গান মানুষ মনে রাখে। সেই মানুষ 50 বছরের আগে হারানো দিলে গান। সে কারণে বলছি যে আমাদের সাংস্কৃতিক ভাবে আমরা যত উন্নত হব, আমরা তত বেশি দেশপ্রেমিক হব, তত আমাদের বেশি প্রতিশ্রুতি আসবে। আর প্রতিশ্রুতি কি আসবে? প্রত্যয় মানে সাহস, সাহসের জন্য গায়ের শক্তির দরকার হয় না, ইমানই যোগ হয় না, অর্থাৎ কমিটমেন্ট। আপনার কমিটমেন্ট যদি ঠিক থাকে তাহলে আপনি সাহস হবেন, আপনি লক্ষ্য অর্জনের জন্য। আমি বাড়াচ্ছি না, সবাইকে ধন্যবাদ। আমি তো শুনে আসছি, আমন্ত্রণ শুনে আপনাদের কিছু ভুল ত্রুটি আছে, বলবো না এই জন্য সোশ্যাল মিডিয়া ক্ষেত্রে আপনারা ভবিষ্যতে ভুল ত্রুটিগুলি যাতে না হয় সেদিকে যত্নবান থাকবেন। সবাই ভালো থাকেন, যারা আসছেন কষ্ট করে স্বীকার করে কিছু অবদান রাখতে, কিছু কথা আমাদের জানা ছিল না, জানতে পারলাম। আর কি যাচার শিল্পী আছে, গান পরিবেশনার মাধ্যমে আপনারা আমাদের কাছে প্রমাণ করবেন, এই প্রত্যাশায় থাকবেন। বাংলাদেশ।